26শে বিধানসভা নির্বাচনের পূর্বে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নির্বাচন কমিশনের। এদিকে এর আওতাভুক্ত শ্রীভূমিতে আয়োজন হলো বিশেষ কার্যক্রম। নির্বাচন কমিশনের সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন কর্মসূচির অংশ। উদ্দেশ্য ভোটাধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। শ্রীভূমিতে আয়োজন উপলক্ষে জেলা প্রশাসনিক পক্ষ থেকে মিডিয়ার সামনে অভিমত ছিল ধামাইল। District during election activities করা হয়. So this time we also have planned likewise other years আমাদের এখানে ডিস্ট্রিক্টে প্ল্যান করা হয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস। আর আজকে আমাদের এখানে একটা ধামাইল নৃত্য হবে, সাথে একটা স্ট্রিট প্লে হবে, যেটার মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস মানে সিটিজেন্স যারা এলিজিবল সিটিজেন্স আছে ওদেরকে যাতে তারা ইনফর্মড ভোটিং প্রসেসে পার্টিসিপেট করতে পারে অ্যান্ড মানে রিগার্ডিং আদার অ্যাক্টিভিটিস যেটা ইলেকশনের আছে, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, ওইটা যাতে আমাদের সিটিজেন্সকে আমরা সেন্সিটাইজ করতে পারি তার জন্য অ্যাক্টিভিটিটা রাখা হয়েছে সেটাই। আর আরও আমাদের অ্যাকশন প্ল্যানে আছে, আমাদের রিল কম্পিটিশনস হবে ইন দ্য কামিং ডেজ, আর প্লাস বিভিন্ন ধরনের কুইজ ডিবেট, এগুলি আমরা কলেজেসদেরকে মানে রিকোয়েস্ট করেছি যারা অর্গানাইজ করেন in order to ensure that all the citizens, eligible citizens, participate in the democracy. মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে বুধবার অনুষ্ঠিত হয় বাসন্তী মাতার সপ্তমী তিথি। বিভিন্ন মন্দিরে মায়ের পুজো আয়োজন সহ অন্যান্য কার্যক্রম চলে। অঞ্জলির পাশাপাশি বহু ভক্তবৃন্দরা মহাপ্রসাদ গ্রহণ করেন। শ্রীভূমি জেলার বিভিন্ন মন্দিরের সপ্তমী তিথির কার্যক্রম মিডিয়ার প্রতিনিধিদের ক্যামেরায় বন্দী হয়।
আগত বিধানসভা নির্বাচন শ্রীভূমি জেলার বদরপুরে বৃহৎ পরিমাণের টাকা উদ্ধার, বদরপুর পুলিশ ও ফ্লাইং স্কোয়াডের অভিযান, প্রায় ৮ লক্ষ টাকা জব্দ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোটা এলাকায় প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বদরপুরে ফ্লাইং স্কোয়াড ও বদরপুর পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। বদরপুর থানা এলাকার অন্তর্গত বদরপুর পেট্রোল পাম্পের সম্মুখে পরিচালিত এই অভিযানে একটি AS10B0441 নম্বরের অল্ট্রো গাড়ি থেকে প্রায় 7,99,500 টাকা উদ্ধার হয়। সূত্রে জানা যায়, এদিন ফ্লাইং স্কোয়াডের একটি দল বদরপুর পুলিশের সহযোগিতায় উক্ত স্থানে নিয়মিত তল্লাশি ও নজরদারি চালাচ্ছিল। নির্বাচনকালীন বিধি মেনে সন্দেহজনক যানবাহনের উপর বিশেষ নজর রাখা হয়েছিল। সেই সময় বদরপুরমুখী AS10B0441 নম্বরের একটি অল্ট্রো গাড়িকে সন্দেহজনক মনে হয় সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়, যার মোট পরিমাণ প্রায় 7,99,500 টাকা বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত ফ্লাইং স্কোয়াডের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানান, গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন যে এই অর্থ চৌরঙ্গী বারুণী মেলা থেকে শ্রীভূমির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এত বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো ধরনের বৈধ নথিপত্র বা প্রমাণপত্র তারা দেখাতে না পারায় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সম্পূর্ণ অর্থ জব্দ করা হয়। উল্লেখ্য, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফ্লাইং স্কোয়াড ও শ্রীভূমি পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। রেগুলার নাকা চেকিং চলে, রেগুলার ইলেকশন পারপাসে। তো নাকা চেকিংয়ের সময় রিমেডিয়াল সেন্টারের সামনে আমরা 7,99,500 টাকা আমরা ধরা হয়েছে। তখনও প্রসিডিউরগুলো নেক্সট আমরা কোথা থেকে আসছে টাকাগুলো? যারা নিয়ে আসছে ওনাদের বাসমতি ওনারা মেলার পোশাক ওনারা নিয়ে এসেছেন বলে, কিন্তু কোনো ডকুমেন্ট আমরা এখনও পাইনি। তো আমরা এসব প্রসিডিউর মতো আমরা কাজ করছি। তো সময় আছে ওনাদের সিজ করার পরে ওনাদের 7 দিনের ভিতরে ওনাদের অ্যাপিল করে নেক্সট প্রসিডিউরটা ওনারা করতে পারেন। আপনি কি মনে করেন বৈধ না অবৈধ টাকাগুলো? এটা তো দেখেন এখন বাকি ওনারা কাগজ প্রোভাইড করবেন, যেটা হবে প্রসিডিওর মতো। ওনারা যদি টাকা প্রোভাইড করতে পারেন তাহলে তো বৈধ। বর্তমান সময় কত টাকা পর্যন্ত নিয়ে যেতে পারবে একজন ব্যক্তি? এখন আমাদের তো ইলেকশনে 60,000 পর্যন্ত নিতে পারবে। এর উপরে যদি কোনো টাকা নেওয়ার হয় তাহলে তো পারমিশন লাগবে বা ইয়ে লাগবে। তো এখন তো ওনারা প্রসিডিওর মতো ওনারা যদি সময়ের ভিতরে অ্যাপিল করা শুরু করেন, অ্যাপিলে যদি ওনারা কাগজ প্রোভাইড করেন তাহলে তো টাকাগুলো কী করবেন এখন? এখন তো আমরা এখান থেকে থানাতে নিয়ে যাবো, তারপরে ওখানে ট্রেজারিতে জমা দেবো কাগজপত্র। ওকে, থ্যাংক ইউ। ফের রামকৃষ্ণনগর চেরাগী এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, বহু যাত্রী আহত, 4 জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে চেরাগী থেকে শ্রীভূমি যাওয়ার পথে AS11C2209 নম্বরের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ক্ষেতের জমিতে ছিটকে পড়ে। স্থানীয়দের সহায়তায় পুলিশের ঘটনাস্থলে উপস্থিত হয়, আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। আশঙ্কাজনক যাত্রীদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত যাত্রীদের মধ্যে বহু ছাত্রছাত্রীও ছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়। এসেছি এখানে। আমার জানা মতো 19 জনের মতো উইন্ডেড। তার মধ্যে কি আশঙ্কাজনক অবস্থা আছে, কি কারণ? 4 জনের অবস্থা খুব আশঙ্কাজনক। ওই 4 জনকে মেডিকেল কলেজ শিলচর রেফার করে। কি করে হয়েছে কিছু জানতে পারছেন কি? আমি অ্যাকচুয়ালি তখন ফিল্ডে ছিলাম না, বা আমি যেটা শোনা কথা শুনেছি যে একজন নাকি সম্মুখে এসেছিল কোনো একজন, তখন তাকে মানে রক্ষা করতে গিয়ে
এই যিনি রাইডিং এ ছিলেন উনি, ড্রাইভিং এ যিনি ছিলেন উনি বাসটা নিয়ে ওই দিকে কাট করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনের লোক রয়েছেন, তাদের কাছে যাবো, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। কেমন আহত হয়েছেন, কেমন ইনজুর্ড? এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি 19 জনের মতো আহত হয়েছে, কিন্তু টোটাল ইনভেস্টিগেশন চলেই আছে, সেটা আপনাদের কম পাই যাবো। আচ্ছা, মানে এই সংকটজনক অবস্থা আছে কি? সংকটজনক অবস্থা আছে, মানে 4 জন শুনিছো মানে হেৰি রেফার দিছে, তবে চলি আছে, আপনাদের গম পাই যাব। কিন্তু ঘটনাটো হল যে দুটা আমি আমার হাইয়ার অথরিটি মানে দলবিরোধী কার্যকলাপের জন্য শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হলো আব্দুল সত্তারকে। দলের জ্যেষ্ঠ সভাপতি দুলু আহমেদ এক পত্রযোগে ঘোষণা করেন, যেহেতু দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রত্যাশী ছিলেন আব্দুল সত্তার, কিন্তু শেষমেশ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে প্রার্থিত্ব লাভ করেন কংগ্রেস দল থেকে ত্যাগ করা আজিজ আহমদ খান। এদিকে আজিজ আহমেদের প্রার্থিত্ব বৈধ ঘোষণা হয়ে যাওয়ায় প্রতিবাদ মুখর হয়ে ওঠে সত্তার বাহিনী। মঙ্গলবার সন্ধ্যার দিকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিনোদিনী এলাকায় তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন সত্তার বাহিনী। সুস্মিতা দেব মুর্দাবাদ, মমতা ব্যানার্জি মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস সরগরম করে দেন সত্তার বাহিনী। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমদ খানের কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে আজিজ আহমদ বাহিনীর সঙ্গে সত্তার বাহিনীর সংঘাতের সৃষ্টি হয়। পরিপ্রেক্ষিতে সব দিক বিচার বিবেচনা করে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয় আব্দুল সত্তারকে। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ উত্থাপন হলো। সমষ্টির জনৈক ভোটার ওনার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। জনৈক ভোটার অভিযোগে ব্যক্ত করেন, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর নিজের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বলে উল্লেখ করেন, কিন্তু মনোনয়নপত্রে মাধ্যমিক উত্তীর্ণ বলে উল্লেখ রয়েছে। যদি কংগ্রেস প্রার্থী 2024 সালে স্নাতক ডিগ্রিধারী হন, তাহলে 2026 সালে ওনার শিক্ষাগত যোগ্যতা কিভাবে হ্রাস পেল, এও অভিযোগ উত্থাপন করেন তিনি। এদিকে নির্দল দুই প্রার্থী কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জমা দেন। কংগ্রেস প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ইতিমধ্যে তদন্তের দাবি উঠছে জনৈক ভোটারদের পক্ষ থেকে। কথা হল সাউথ করিমগঞ্জের যোনজন কংগ্রেসের ক্যান্ডিডেট আছে আমিনুর রশিদ চৌধুরী শামীম, তেখেতে বর্তমানে কংগ্রেস পার্টিক দুকা দিছে। লগতে হল তেখেতে গোটেই সাউথ করিমগঞ্জের ভোটারক দুখা দিব বিচাৰি আছে। কাৰণ আমাৰ সাউথ করিমগঞ্জৰ 10 জনৰ ওপৰত মানুহে টিকেট বিচাৰিছিল, তেওঁলোকে টিকেট নাপালে। কাৰণ শামীম চৌধুৰীয়ে আৰু তাতে বহুত ex-MLA সন্মানীয় ব্যক্তিসকলে টিকেট বিচাৰিছিল, নাপালে কাৰণ তেখেতসকলৰ বোলে এডুকেশ্যন কম। এতিয়া আমি দেখা পালোঁ যে তেখেতেতো একদম কংগ্ৰেছক টুপি পিন্ধাই দিছে। তেখেতে হ'ল মেট্ৰিক পাছ আৰু বায়োডাটাত দিছে গ্ৰেজুৱেট ফ্ৰম আৰ্টছ। এতিয়া বায়োডাটাত যোনটো দিছে গ্ৰেজুৱেট ফ্ৰম আৰ্টছ আৰু ইফালে দিছে তেখেতে মেট্ৰিক পাছ। আমাৰ নিৰ্বাচন কমিশ্যনত যোনখন এফিডেভিট জমা দিছে তাতে এনেকৈ লিখা। এতিয়া হ'ল কংগ্ৰেছ পাৰ্টীয়ে কালাডুংগা নামৰ কেণ্ডিডেটজনৰ, সন্মানীয় কেণ্ডিডেটজনৰ হাতত অসমৰ কংগ্ৰেছে দুখা খালে একবাৰ। লগতে তেখেতে গোটেই সমষ্টিৰ মানুহক টুপি পিন্ধাব বিচাৰিছে। সেই বায়োডাটাখনত দিছে গ্ৰেজুৱেট আৰু ইফালে ইয়াতে আজিকালিতো মানুহ আৰু ইমান বোকা মানুহ নহয় ন, মানুহে উলিয়াই বিচাৰিছে যে ইয়াতে অনলি মেট্ৰিক। এতিয়া বহুত কেণ্ডিডেটে মেট্ৰিক পাছ হোৱাৰ কাৰণে নাপালে টিকেট, কিন্তু তেখেতে যোনটো টুপি পিন্ধাই আছে। এতিয়া সাউথ করিমগঞ্জৰ ভোটাৰৰ প্ৰতি মোৰ আহ্বান, তেওঁলোকে এনেকুৱা দুখাবাজ মানুহক আগন্তুক দিনত ভোট দিয়াৰ আগত 10 বাৰ কমেও চিন্তা কৰক যে এনেকুৱা মানুহক ভোট দিব লাগে না নাই। যোনে পাৰ্টিক এটা ডকুমেণ্ট দিয়ে, মই এইবোৰ এনেকুৱা নাই, মোৰ হাতত গোটেই ডকুমেণ্ট আহিছে। মোৰ হাতত সেই বায়োডাটাখন আছে য'ত গ্ৰেজুৱেট বুলি লিখা আছে, কংগ্ৰেছত ছাবমিট কৰা হৈছিল, আৰু এইটো এফিডেভিটৰ গোটেই কপি মোৰ হাতত আহিছে। সেইকাৰণে ইয়াতে কমপ্লেইনো দিয়া হৈছে ৰিটাৰ্নিং অফিচাৰৰ তাতে। আমাৰ দুজন সাউথ করিমগঞ্জৰ সন্মানীয় দুজন ইণ্ডিপেণ্ডেণ্ট কেণ্ডিডেটে কমপ্লেইনো দিছে। সেইটো কমপ্লেইনৰ খবৰ পাইছে, সেইবিলাক কপিও আমাৰ হাতত আছে। তো বিং এ ভোটাৰ অফ সাউথ করিমগঞ্জ, আমাৰ কথা হ'ল এনেকুৱা দুখাবাজ মানুহক ভোট দিব লাগে না নাই, সেই বিচাৰটো মই সাউথ করিমগঞ্জৰ ভোটাৰৰ আগত ৰাখিলোঁ। নেক্সট বিবেচনা তেওঁলোকে ভোট দিয়াৰ আগত কৰিব।
ঠেলা রিকশা মন্তব্যে উত্থাল সোনাই বিধায়ক করিম উদ্দিনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। সোনাই বিধানসভা কেন্দ্রের অগপ প্রার্থী তথা বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়বইয়ের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় এক সাক্ষাৎকার ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঠেলা ও রিকশাওয়ালাদের নিয়ে করা একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় চালক মহল। মঙ্গলবার রাতে সোনাবাড়িঘাট এলাকায় স্থানীয় অটো চালক এবং রিকশা চালকরা একত্রিত হয়ে একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলে বিধায়ক সাজু মুর্দাবাদ এবং ঠেলা রিকশা জিন্দাবাদ ধ্বনিতে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রতিবাদকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তারা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, কোনো অপরাধমূলক কাজে জড়িত নন। একজন জনপ্রতিনিধির মুখে এমন মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং অসম্মানজনক বলে তারা দাবি করেন। তাদের স্পষ্ট বক্তব্য, অবিলম্বে অটো চালক ও ঠেলা চালকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার কথাও জানান প্রতিবাদকারীরা। গরিব মেহনতি মানুষের উপরে এরকম ব্যবহার করা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সোনাইবাসী এক হও, চাই জবাব চাই, জবাব চাই, কুমাই জবাব চাই, কুমন্তব্যর জবাব চাই, জবাব চাই, জবাব চাই। মানছি না, মানবো না, মানবো না, মানবো না। অটো রিক্সার দাম নাই, তাহলে শোনাই আমরা প্রমাণ দিব আগামী 9 তারিখে। মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ভাই গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। ভাই মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ভাই গো, ভাই গো, ভাই মুর্দাবাদ, 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অটো ওয়ালা জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। গো ব্যাক, গো। আমরা এখানে এই যে সাজু ভাই আমাদের সোনাইর এমএলএ, তাই যে কুমন্তব্যটা করছেন আগামী যে গতকালকে শিলচারের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা পাইছেন শিলচার, এই যে কুমন্তব্য করছেন, আমরা একজন সোশ্যাল মিডিয়া ভাইয়ে যখন তানে প্রশ্ন করছেন তাই তখন উঠিয়া কইছেন এটা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এদের মতন এইরকম কইয়া আমাদেরকে তো নিচে সুরে দেখা হচ্ছে। আমরা কি অটোওয়ালা বলে আমরা মানুষ নাই, আমরা রিক্সাওয়ালা বলে আমরা মানুষ নাই। অটোর কাগজে অটো রিক্সা লেখা আছে, সাফ জানিয়ে দিতে চাই সোশ্যাল মিডিয়াকে। আমরা কি ঠেলাওয়ালা বলে আমাদের মানুষ নাই? আমরা কি করি? আমরা দলালি করি নাকি? আমরা চুরি করি নাকি? আমরা রাস্তায় ভিক্ষা করছে নাকি? আমরা নিজে কর্ম করে খেয়েছি, আমাদের বুটের কোনো মূল্য নাই সাজু ভাইয়ের কাছে। এটাই আমরা বুঝতে পেরেছি। সোনাইর প্রত্যেক জনসাধারণকে আমি একটা জিনিস বলতে চাই, সাজু ভাইয়ের কাছে আমাদের কোনো মূল্য নাই। এই অটো না হলে, এই ঠেলা না হলে, এই মজদুর মানুষ না হইলে। আমরা সব এখানে একত্রিত হওয়ার একটাও কারণ, সোনাইতে সবাই জানেন 70% মানুষ গরিব আছে। 70%-এর মধ্যে কমসে কম 40% মানুষ ঠেলা রিক্সা অটো চালাইয়া নিজের ঘরের মানে খানির ব্যবস্থা করে। আর 2021 সনে এই ঠেলাওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালার বুটে উনি বিধায়ক হয়েছেন। আজকের দিনে উনার মুখ থেকে যে একটা বের হয়েছে, এজন্য আমরা অনেক দুঃখিত। উনি একজন বিধায়ক, আমরা কখনো ভেবেছিলাম না উনার মুখ থেকে এরকম বক্তব্য বের হবে বলে, কিন্তু আজকে উনার এই বক্তব্যের কারণে আমরা অনেক দুঃখিত হয়ে রাস্তায় অবরোধ করছি, রাস্তাতে নামছি। আর যদি উনি সোশ্যাল মিডিয়ায় যেরকম উনার মুখ থেকে বের হয়েছে এরকম সোশ্যাল মিডিয়ায় নয়, রাস্তাতে এসে যদি উনি মাফ না চান যে এই কথা আমি ভুল হয়েছে, আমার মুখ থেকে বের হওয়াটা ভুল হয়েছে, তত কালাইনে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ক্ষুব্ধ গ্রাহকদের জাতীয় সড়ক অবরোধ। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কাছাড় জেলার কালাইন এলাকায় তীব্র এলপিজি গ্যাস সংকটকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কালাইনের এলপিজি গ্যাস এজেন্সিতে গৃহস্থালির সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে সকাল থেকে হাজার হাজার গ্রাহক এজেন্সির সামনে ভিড় জমাতে থাকেন, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও গ্যাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন গ্যাসের অভাবে অতিষ্ঠ হয়ে পড়া গ্রাহকরা অবশেষে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পুরুষ ও মহিলা একসঙ্গে এই অবরোধে সামিল হন, যার ফলে সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। গ্রাহকদের অভিযোগ, গ্যাস এজেন্সি কৃত্রিম সংকট তৈরি করে একে সিলিন্ডার 2000 থেকে 3000 টাকার মধ্যে বিক্রি করছে। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে নির্বাচনের আগে এই ধরনের সমস্যায় সাধারণ মানুষ দুর্ভোগ বাড়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়ি বাড়ি খালাইন বামনগঞ্জ। কিতা অসুবিধা কেন? অসুবিধা আজকে নাই করে 7-10 দিন হয়ে যাস। আজকে অত কাস্টমারের কাছ থেকে তারা টাকা অ্যাডভান্স লইয়া মাল দিতে পারেন না। কমপ্লেন একটু আগে কেন রাস্তা অবরোধ করছে কয়েকজন কাস্টমার বলে। কাস্টমার রাস্তা অবরোধ করিয়া একটা গাড়ির মনে গ্লাসও ভাঙি গেছে। তো এইগুলো কারণের লাগে আজকে তারা গ্যাস দিতে পারেন না, গতিকে আজকে আমরা রোড বন্ধ করার কোন এজেন্সি? খালাইন ইন্ডিয়ান সার্ভিস। যে মালিকও নাই, কোনো ধরনের স্টাফ নাই, খালি একজন মেলুক বাদ। গিয়া জিগাইলে যে আমি জিগাইছি যে আমার মালটা ডেলিভারি হয়ে গেল, এটা কারণে ডেলিভারি হয়ে গেল, কে নিল মালটা, তোমরা কোন জায়গা চুরি করি বেচছ, এটার কোনো সদুত্তর নাই তার কাছে। তারা আমার পার্সোনাল কইছে আপনার মালটা আমি দিয়া দিলাই। আমি বলছি আমার মাল কোন সময় দিবে? আমার কোনো আমার 2টা বই, 2 জনের নামে 2টা বই, আমার 2টা বইয়ের 2টা পুরা ডেলিভারি, কিন্তু মাল আপনি পাইছেন না? মাল আমি পাইছি না। আমার ওই জিনিসটা হলো, আর কোন জায়গার এজেন্সি অ্যাডভান্স টাকা লইয়া মাল আনে, তারা গাইডলাইনে দেখায় দোক, তাহলে তারা কমপ্লেন বুকটা দোক, আমি করি, কমপ্লেন লঞ্চ করতাম। তারা কমপ্লেন বুকে দেয় না আমারে। আজকে কতদিন থেকে এই সমস্যা? আজকে 10-12 দিন থেকে। অন্য কোনো এজেন্সিতে এই প্রবলেম নাই, সব জায়গাতে আছে, কিন্তু তারা টাকা লইয়া, তারা যত টাকার অভাব থাকাতে এজেন্সিটা খুললো কেন? 10-12 দিন থেকে এজেন্সির কোনো মাল আর না মাল তারা মানে কালোবাজারি চলে, কালোবাজার চলে। আরে যে জায়গা যে কোনো দোকানদার হলো যদি কমার্শিয়াল লাগে, তারা এই জায়গা নর্মাল গ্যাস, আর যদি ডেলিভারি বয় থাকে, তো ডেলিভারি বয়গুলো ডেলিভারি কই দেয়, কয়টা কাস্টমার কোন এরিয়াত কারে ডেলিভারি বয় রাখছে। আপনি কতদিন থেকে গ্যাস পাইছেন না? আমার তো 2টা বই আমার গ্যাস নাই। কত তারিখ টুকা কাটছেন? টুকা কাটার আমার ডেলিভারি দেখাইছি, মালটা গেল কই? মাল আপনার ডেলিভারি, কিন্তু আপনি গ্যাস নিছেন না? না, গ্যাস নিছি না। এরপরে 14 তারিখের আরেকটা, তা আপনি করার পরে তারা কি তখন? তারা কোনো সদুত্তর নাই তার কাছে। ঠিক আছে, ধন্যবাদ। সোনাই করিমউদ্দিনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন বিতর্ক, প্রশ্ন তুললেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক। কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্রে অগপ প্রার্থী তথা বর্তমান বিধায়ক করিমউদ্দিন বরবুইয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। এবার বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্রে নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে MBA পাস উল্লেখ করে প্রশ্ন তুলেছেন কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। মঙ্গলবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে আমিনুল হক অভিযোগ করেন, করিমউদ্দিন বরবুইয়া 3টি আলাদা নির্বাচনে 3 ধরনের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়েছেন। তার দাবি, 2016 সালের নির্বাচনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, 2021 সালে চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে BA পাস এবং 2026 সালের নির্বাচনে কেরালার একটি বিশ্ববিদ্যালয় থেকে MBA পাস হিসেবে তথ্য জমা দিয়েছেন তিনি। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে বলেও জানান আমিনুল হক। অন্যদিকে সোনাইয়ের রিকশা ও ঠেলাওয়ালা ভোটারদের নিয়ে করা মন্তব্যকে ঘিরেও করিমউদ্দিন বরবুইয়ের তীব্র সমালোচনা করেন কংগ্রেস প্রার্থী। চিপ সুই দিয়েও বিধায়ক হওয়া যায়, কিন্তু এনে কেন বারবার করিয়া সোনাইয়ের মানুষের সঙ্গে প্রতারণা করেন? যে এই শিক্ষা, যদি তোমার শিক্ষা নাই তাহলে কেন বারবার এই শিক্ষার পরিবর্তন করো? মামা ইঞ্জিনিয়ার হলে তুমি ইঞ্জিনিয়ার, 2021 প্রার্থী যদি আপনার BA পাস হন, তুমি BA পাস। আর এবার দেখলা 2026-এ যে আমার তো সবটা শেষ হয়েছে, এবারে MBA হয়ে যায়, পীযূষ গোয়েল হয়ে যায়, নীতিন গাডকারি হয়ে যায়, ডাক্তার মনমোহন সিং হয়ে যায়, এদের সবের MBA আছে। তুমি তো MBA নাই, তুমি মুন্নাবাই MBA। যাই হোক, এইসব করে কি করতেছেন? এইসব করে শিক্ষার যে মর্যাদা, শিক্ষার মর্যাদাকে শেষ করে দিচ্ছেন। একজন জনপ্রতিনিধি হয়ে বারবার যদি শিক্ষা নিয়ে উনি ভুল তথ্য দেন, বারবার যদি শিক্ষা নিয়ে ছেলেখেলা করেন,
তাহলে শিক্ষার প্রতি নতুন প্রজন্ম যারা ছাত্রছাত্রীরা আছেন এদের অনীহা আসবে যে আমাদের প্রতিনিধি যদি না পড়ে ইঞ্জিনিয়ার হতে পারেন, না পরীক্ষা দিয়ে যদি উনি বিএ পাস করতে পারেন, উনি না পড়ে যদি উনি MBA করতে পারেন, তাহলে কেন আমরা পড়ব? একজন ছাত্র যদি হায়ার সেকেন্ডারিতে ফেল করে বিএ কীরকম পাস করে, ছাত্ররা বলবে যে হায়ার সেকেন্ডারি পাস না করে যদি বিএ পাস করা যায় তাহলে আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষাও বা কেন দেবো, আমরা ডাইরেক্ট বিএ পাস করব। এই জন্য করিমউদ্দিন বড়ভূঁইয়া সোনাইর বুঠারদেরকে মনে করেন যে সোনাইর বুঠাররা পড়াশোনা করেন না, সোনাইর বুঠাররা কিছুই জানেন না, সোনাইর বুঠাররা সব রিস্কালা ঠেলাওয়ালা। কালকে একটা সাংবাদিক সম্মেলনে সাংবাদিকের কথাবার্তায় উনি বলেছেন যে আমিনুল্লাহর সঙ্গে যারা আছেন এরা সব ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, দিনমজুর। করিমউদ্দিন সাহেব, ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, দিনমজুর কি বুঠারের কোনো মূল্য নাই? গত 5 বছর আগে 2021-এ কোমর দিয়ে দোয়াই দিয়ে ঠেলাওয়ালা, রিস্কাওয়ালার বুটে তুমি বিধায়ক হয়েছিলে। আর আজকে ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, গরিবরা যখন আমার পাশে আসছে তুমি বলতেছো যে ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা আর দিনমজুর এটা আমিনুল্লাহর সমর্থক। ভাবলাম আমার সমর্থক, ঠিক আছে, তুমি আমার সমর্থক মানে নিছ। তোমার সমর্থক কারা? দালালরা, যাদেরকে তুমি কিনতে পারো, এরা। কিন্তু এইবার নির্বাচনে দেখবেন নিরীহ বুঠার, দালালা, রিস্কাওয়ালা, দিনমজুর বুঠার আর দালাল বুঠারের প্রতিদ্বন্দ্বিতা হবে, কে জিতে কে হারে দেখবেন। এইভাবে বুঠারদেরকে নিয়ে ছোটোভাবে দেখবেন না। গতকালকে যারা 20,000-এর উপরে বুঠাররা আমার সঙ্গে শিলচরে ডক্টর রাজদীপ রায়কে ঘিরে বাড়ছে ক্ষোভ। তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের বিস্ফোরক প্রশ্ন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিলচরের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়কে ঘিরে জনমনে অসন্তোষ বাড়ছে বলে দাবি উঠেছে। এই প্রসঙ্গে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। একাধিক প্রশ্ন তুলে তিনি প্রার্থীর ভাবমূর্তি, সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার এবং জনসংযোগ নিয়ে তীব্র সমালোচনা করেন। তার বক্তব্য, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং তাদের সমস্যায় পাশে থাকা। কিন্তু ডক্টর রাজদীপ রায়ের ক্ষেত্রে সেই জায়গায় ঘাটতি রয়েছে বলেই অভিযোগ। সুস্মিতা দেব প্রশ্ন তুলেন, কেন সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে? নির্বাচনের সময় যারা সাধারণ মানুষের পাশে থাকে কতটা দেখা যায়? জনসাধারণের সমস্যার সমাধানে তার ভূমিকা কতটা কার্যকর ছিল? এই বিষয়গুলিও তিনি তুলে ধরেন। এই মন্তব্য ঘিরে শিলচরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। ভোটের আগে এই ইস্যু যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তা নিয়ে জল্পনা ক্রমে বাড়ছে। ডাক্তারি করেছেন তো প্রফেশনাল অ্যান্টি ইনকামবেন্সিটা আমি প্রথমবার দেখলাম। পলিটিক্সে আমরা সবসময় নতুন কিছু শিখি, সো এটা নতুন একটা শিখলাম যে একটা সিটিং এমপি না থাকা সত্ত্বেও এত অ্যান্টি ইনকামবেন্সি, এটা নতুন একটা ফিনোমেনা। I mean, but I'm learning something new every day. See, শিলচরের ভোটাররা কেউ একটা দলকে দেয়, আরেকটা দলকে দেয়, বাট শিলচরের ভোটাররা হলো সচেতন নাগরিক। কে কি করছে, রাত্রে রাত্রে কি ডিল হয়ে যায়, হ্যাঁ, বা কোনো ব্যবসায়ী বা যে কোনো প্রফেশনে থাকলে ওর ব্যবহার কীরকম। আমাদের শহরটা কিন্তু ছোট্ট না, ইটস ওয়ান অফ দ্য মোস্ট হাইলি পপুলেটেড টাউনস, কিন্তু ইটস লাইক আ ফ্যামিলি। সবাই সবাইকে চিনে, সবাই জানে কে কী করছে, কার কী ব্যবহার। সো শিলচরে লড়তে হলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রেপুটেশন। আপনার রেপুটেশনটা কী জনসাধারণের মধ্যে, আর আপনার ব্যবহার কী, আর আপনার জনসংযোগটা কী। দিস থ্রি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন শিলচর। সো এটা বেরোয় আসছে এখন। আমি উকালতি করছি, ঠিক আছে, আমি ব্যারিস্টার ছিলাম। আমি লেটস সে শিলচরের অনেক কেস যেটা ওরা গুয়াহাটিতে হেরেছে, আমি সুপ্রিম কোর্টে গেলাম এই কেসটা নিয়ে। তো আমি লেটস সে 50টা কেস করলাম বরাকের মানুষের। তো আমি একটা পুলিশের কেস করে জিতেছিলাম। এখনও অনেক পুলিশম্যানরা বলে, ম্যাডাম আপনি আমাদের চাকরি দিয়েছেন। তো আমি 10টা কেস হারলাম, আমি 10টা কেস জিতলাম। বা কেউ আমার কাছে এসে বললো, ম্যাডাম ফ্রিতে এই কাজটা করে দিন, আমি ওকে ভাগিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু তারপরে আমি রাজনীতিতে আসলাম।
বাকিও আমার কাছে একটা বিপদের সময় আসে, বললেন আপনি তো উকিল, আমার বেলটা করিয়ে দিন। তাই বললাম 5 লাখ টাকা দিন না, আমি করবো না। ও আমার পায়ে ধরলো যে আমি গরিব মানুষ ম্যাডাম, আপনার বাবা। আমি বললাম না না না, টাকা লাগবে। সো প্রফেশন, আজকে আমি ব্যারিস্টার থাকতে পারি, বাট আমার ব্যবহার অ্যাজ আ লয়ার টু পিপল যদি বাজে থাকে, আমার রেপুটেশন অ্যাজ আ প্রফেশনাল যদি খারাপ থাকে, তো পলিটিক্সে আসলে সবাই তো